আসসালামু আলাইকুম। অতিথি হিসেবে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রেজওয়ানা স্নিগ্ধা। ডক্টর স্নিগ্ধা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আমন্ত্রণ করার জন্য। যে আপনি আমরা জেনেছি যে আপনি এই কদিন আগেও নেপালে ছিলেন, বিশেষ করে নেপালের যে বহুল আলোচিত যে নির্বাচনটা, সেই নির্বাচনের সময় আপনি সেখানে সশরীরে ছিলেন। এটা আমি ডয়চে ভেলের একটা ভিডিওতে আপনি দেখলাম, আপনি এটা কমেন্ট করছেন এবং আপনার অবজারভেশন হিসেবে আপনার যে মন্তব্যগুলি করছেন, উপলব্ধিগুলি করছেন। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের নির্বাচন দেখে গেছেন, ওখানকার নির্বাচন দেখলেন। দুই দেশেরই নির্বাচনের আগে যে তৈরি হয়েছিল প্রায় একই রকম, যে আপনার জেএনজি যাদেরকে আমরা বলি, সেই তরুণদের আন্দোলনের মুখে সরকারের পতন ঘটেছিল। নেপালেও ঘটেছিল, বাংলাদেশেও ঘটেছিল। বাংলাদেশকে হয়তো অনেকটা অনুসরণ করে নেপালে পরিবর্তনটা ঘটলো, কিন্তু তারপর নির্বাচন এবং সেখানে জেনজিদের অংশগ্রহণ এবং সব মিলিয়ে পরিবর্তন আমরা দেখলাম। দুটোর মধ্যে আপনি মিল অমিল কেমন দেখেন? মাসুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে গতকালকে এসেছি নেপাল থেকে। নেপালে যাওয়াটা একটা ব্যক্তিগত ট্রিপও ছিল, পাশাপাশি এরকম একটা সুযোগ আমি হাতছাড়া করতে চাইনি, যেখানে আর কি আপনি যে কারণে বললেন, মানে অন্য সময় হলে ইলেকশনটা এত ইম্পর্টেন্ট হতো না। আমাদের মেথোডোলজিক্যালি অ্যানথ্রোপোলজির একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে যে আপনি সেখানে সশরীরে যে একটা অবজারভেশন করবেন, পার্টিসিপেট করবেন। তো সেটার সুযোগ এবং আমার নিজস্ব একটা ভ্রমণের ট্রিপেরও একটা অংশ ছিল ব্যক্তিগত। তো সেই জন্য আমি গেলাম, এবং এর একটা মূল কারণই কিন্তু এটা ছিল যে আপনি জানেন যে আমাদের যে এই যে জেনজি মুভমেন্ট, যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা আপনার নেপালেও খুব এইভাবে হয়েছে, এবং খুব অল্প সময়ের মধ্যে তাদের যে প্রধান ছিল সুশীলা কাকরি, উনি এটা এটা আয়োজন করেন ইলেকশনটা। তো আমি যখন এয়ারপোর্টে নামা থেকে শুরু করে, আমি এটা খুব মজার ব্যাপার, মানে ডয়েচে ভেলের ইন্টারভিউটা দেওয়া পর্যন্ত আমি শুধু পাবলিক পারসেপশনটা নিয়েছি, এবং এরপরে আমি আমার বেশ কিছু পড়াশোনার জায়গাটাকে এক্সপ্লোর করলাম। ভোটিং কাউন্টটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। বিশ্বাস করবেন, আমি মনে হয় কম করে হলেও 100-150 মানুষের সাথে কথা বলেছি, মানে এই ইলেকশনের আগের মুহূর্ত পর্যন্ত, দিনের পর্যন্ত। এবং ঘটনাচক্রে আমি এর মধ্যে প্রায় মানে আপনার কি হবে, 91% পেপার পেয়েছি যারা আসলে ঘন্টি মার্কা, মানে আরএসপি, সেই মার্কাটাতে ভোট দিবে। হ্যাঁ, এবং এর পরের প্রশ্নটাই এবং ছিল ভোট দিবে, এবং তারা কনফিডেন্ট যে এটা জিতবে। এখন এই নেপালের, এবং আমি আপনাকে ফোনেও বলছিলাম, নেপালের ইলেকশনটা হওয়ার কতগুলো দিক আছে। এখন এইটার 3টা দিক। একটা দিক হচ্ছে আপনাকে বৈশ্বিক প্যারামিটার দিয়ে ভাবতে হবে, একটা হচ্ছে তাদের লোকাল প্যারামিটার দিয়ে ভাবতে হবে, আরেকটা হচ্ছে যে জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে ভাবতে হবে, মানে নেপালের কেসটা। এখন আপনি যদি বৈশ্বিক প্যারামিটার ভাবেন, সেটা কিন্তু খুবই ডিফারেন্ট দিকে আমাদের লিড করে। আপনি দেখবেন যে খুব কাছাকাছি সময় 2024-25 সালে আপনার বেশ কিছু জেনজি মুভমেন্ট হয়েছে বিভিন্ন জায়গায়। হংকং এ হয়েছে, ওদিকে দেখবেন তিউনিসিয়াতে হয়েছে, তাইওয়ানে হয়েছে। হ্যাঁ, ওই দিকের মুভমেন্ট গুলো কিন্তু মাসুদ ভাই সাকসেসফুল হয়নি। বাট এই 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 সাবকন্টিনেন্ট এটা সাকসেসফুল হওয়ার মূল কারণ, ওয়ান অফ দ্য মেজর রিজন, নেপালের মুভমেন্টটা ছিল এন্টি কারাপশন। আপনি দেখেন কতগুলো ট্যাগ আছে আমাদের এখানে, দেখেন বৈষম্য বিরোধী, ঠিক আছে, এন্টি কারাপশন, বৈষম্য বিরোধী। শ্রীলঙ্কাতে, কলম্বোতেও কিন্তু সিমিলার কেস হয়েছে, কাইন্ড অফ নেপালের মতোই। শ্রীলঙ্কার যে কেসটা আছে সেখানে ছিল হচ্ছে আপনার ওদের ইকোনমি, আপনি জানেন যে খুব বাজে অবস্থায় চলেছিল, সেটা একরকম ছিল। প্রশ্ন হলো আপনার এই কনটেক্সটে আপনি যদি এদিকে আসেন, যে ওখানে ওরা যে দলটা গঠন করেছে মাসুদ ভাই, তারা কিন্তু প্রথমে আমি ভেবেছিলাম, আমার একটা হাইপোথিসিস ছিল, স্ট্রং হাইপোথিসিস, যে খুব তাড়াতাড়ি ইলেকশনটা হবার কারণেই হয়তোবা ওখানের জেনজি যারা আছে, ওদের যে আরএসপি যে সংগঠনটা খুলেছে, সেটা যে জিতে যাচ্ছে, সেটা একটা রিজন হতে পারে, এবং এটা খুব বড় একটা সংগঠন। কিন্তু পরবর্তীতে ইলেকশন হয়ে যাওয়ার পরে, আপনি জানেন যে ইলেকশন হওয়ার আগে মানুষের এক ধরনের বক্তব্য থাকে, আবার ইলেকশন হওয়ার পরে কিন্তু মানুষের আরো
বক্তব্য আসা শুরু করে। তো যখন পরের গল্পগুলো আমি জানতে চাইলাম, তখন খুব ইন্টারেস্টিং তথ্য আসলো। তারা একদম নতুন একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করেছে, তারা কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড হয়নি। ওয়ারেস নেপালে গত বেশ কিছু দশক ধরে, আপনার ওদের রাজা মারা যাওয়ার পর থেকে, যে কারণে আমি আপনাকে বলছিলাম, আপনাকে আমি স্মরণ করেছিলাম যে ওরা একক সংখ্যাগরিষ্ঠ কোনো দল খুলতে পারে না, সরকার গঠন করতে পারে না। সরকারে সবসময় তাদের অপর পক্ষের সাথে নেগোসিয়েশনে যেতে হয়, যে কারণে তিনটা পার্টি ওখানে খুব ডমিনেন্টলি রোল ওভার করেছে। হ্যাঁ, মাওপন্থীদের পার্টি, কংগ্রেসবাদীদের পার্টি এবং ইপিএল এর পার্টি। আরএসপি হচ্ছে নতুন ভাবে একদম সামনে চলে আসছে। এবং এই যে সারাক্ষণ ওদেরকে আরেকটা পার্টির সাথে নেগোসিয়েট করতে হয়, নেগোসিয়েট করার জন্য হয় কি, কোন গভর্নমেন্টই মাসুদ ভাই 5 বছর পুরো টার্মই থাকতে পারে না। এটা নেপালের গত 4 বছরের একটা বৈশিষ্ট্য। 5 বছর যেহেতু থাকতে পারে না, গভর্নমেন্ট কিন্তু পলিসি নিতে পারে না। অর্থাৎ আপনার যে একটা লং টার্ম পলিসি নিবে, সেই পলিসিটা নেওয়ার নেপালের সুযোগ হয় না। তো ওরা যখন এবার আরএসপি যখন হলো, তারা কিন্তু বিভিন্ন দলের যারা আপনার ভালো, নিট এন্ড ক্লিন, যাদের এন্টি কারাপশন, এবং ওদের মুভমেন্টের নাম ছিল এনাফ ইজ এনাফ। এনাফ ইজ এনাফ মুভমেন্টে যারা অংশগ্রহণ করেছিল, ওরা যারা মানে যাদের কোনো নেই, তারা একটা নতুন পার্টি ফর্ম করে। তারা কিন্তু কোনো দলের সাথে জোটবদ্ধ হয়ে ইলেকশন করে না। এটা ছিল তাদের সবচেয়ে বড় ব্যাপার। সেকেন্ড, যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, যেটা বাংলাদেশ থেকে একদম ভীষণ ভিন্ন, এবং আপনিও বলেছেন, আমিও বিভিন্ন জায়গায় বলেছিলাম, যে ওরা কিন্তু ওদের যে অলি, মানে যিনি ছিলেন আর কি 4 বারের যে প্রেসিডেন্ট, মানে যাকে তারা করেছে, না তো সে দেশ ত্যাগ করে অন্য দেশে গেছে, না তো তাকে পুলিশ হাজতে দেওয়া হয়েছে, না তো সেই দলকে নিষিদ্ধ করা হয়েছে। এবং সেই দলের পরিপূর্ণ এখতিয়ার ছিল, মানে যা বলতে চান আপনি বলেন জনগণের কাছে। এবং মজার ব্যাপার, আমি ঝাপা 5-এও গিয়েছি, ঝাপা 5-এর ইলেকশন, এবং দেখেন এই যে যে আসনে সাবেক প্রধানমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বাদেন সাহা, একদম মানে এখনকার যে ছিলেন, হ্যাঁ, মিস্টার সাহা এবং মিস্টার অলি, দুজন। ঝাপা 5 কিন্তু বেসিক্যালি মিস্টার অলির জায়গা। আপনি এভাবে বুঝেন যে টঙ্গিপাড়ায় যে কেউ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হ্যাঁ, এটা কিন্তু ইস্টের জায়গা না, এটা কিন্তু আপনার ওই যে ওদের বালেনশার যে জায়গা, এরকম জায়গা না। রাদার বালেনশাহ ছিল মেয়র, এবং তিনি কিন্তু 5 বছরের টেনিউরটা কমপ্লিট করে না। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি দেখলাম, এটা নেপালিদের অনেক মাথার মধ্যে ওয়ার বিষয়, যে ওনার অ্যাচিভমেন্ট কি? অ্যাচিভমেন্ট হচ্ছে উনি কাঠমান্ডু, মানে দুঃখ লেগেছে আমার, কাঠমান্ডু উনি যখন মেয়র, উনি সেটাকে ক্লিন সিটি হিসেবে করেছেন। পুরো কাঠমান্ডু ভীষণ ক্লিন। এটা কিন্তু নেপালের চিরায়ত রূপ না, খুবই ক্লিন সিটি। এবং মজার ব্যাপার, এই ক্লিন সিটি, এবং উনি কিন্তু টেনিউর কমপ্লিট করেন, উনি 3 বছর ছিলেন। এবং ওনাকে এখান থেকে সরানোর পর উনি এক্স্যাক্টলি যে এতটাই সে যে একদম ঝাপার যে ক্যান্ডিডেট, অলির উল্টা সাইডে যখন করলো, এবং পুরা ইলেকশনের মুভমেন্টের দিন মিস্টার অলি, যিনি প্রাক্তন ওদের ছিলেন, যাকে তারা নামিয়েছে, বাংলাদেশে যেমন আপনি তাদেরকে নিষিদ্ধ করেছেন, ওখানে ওই ব্যক্তি ইচ এন্ড এভরি ডোরে যে ভোট চেয়েছে, প্রত্যেকটা দরজায় সে নক করেছে, তার যা বলার সে বলেছে। সবাই একসাথে হয়ে আপনি কোনো কিছুর মাঝখান দিয়ে নামিয়ে আপনি করে দিবেন। এবং এত মিসপারসেপশন, আপনি এটাও দেখবেন যে মানুষ বলে যে, খুব সরি আমি এই কথাটা বলছি, হয়তো বা অনেকের খারাপ লাগবে, অনেকে বলবে যে যেসব দেশে অনেক কঠিন আইন আছে সেসব দেশে মৃত্যুদণ্ড হয় না। কোন দেশ? ধরেন সৌদি আরবের কথা বলবে, সৌদি আরবে অনেক কঠিন আইন আছে, এই জন্য ওখানে রেপ হয় না। এক্স্যাক্টলি, আমি একমত আপনার সাথে, অনেক কঠিন আইন আছে, কিন্তু যেটা আপনি জানেন না সেটি হচ্ছে সৌদি আরবে একটি রেপের কেস ফাইল করার জন্য, আই রিপিট, একটি রেপের কেস ফাইল করার জন্য আপনার 3 জন সাক্ষী লাগবে, সেখানে 2 জন পুরুষ সশরীরে দাঁড়িয়ে রেপ হয়েছে দেখবে, এই সাক্ষী ছাড়া রেপের কেসই ফাইল হবে না। এখন আপনি বলেন, একটা রেপ হচ্ছে, 2 জন পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এবং এই সাক্ষী আপনি কোথা থেকে পাবেন? আর এটা একটা প্রমাণ দেই, এটা সবচেয়ে বড় প্রমাণ, এটা যে সত্য না তার সবচেয়ে বড় প্রমাণ দেই। আজকে রামরুতে যান, বাংলাদেশের প্রবাসী নারী শ্রমিকরা যে পাঠানো হয়, তারা রেপ শুধু না, প্রেগনেন্ট হয়ে ফেরত আসছে। তাহলে কি কারণে অ্যাজ এ স্টেটও কিন্তু তার এগেইনস্টে ব্যবস্থা নিতে পারে না? কাজে এই যে একটা জনমনে একটা ধারণা দেওয়া যে খুব কঠিন শাস্তি হলে ওখানে, এগুলো ভাই খুবই পার্শিয়াল ট্রুথ, দ্যাটস নট ট্রু। তো এই যে
বাস্তবতাটা আমি এটাই বলতে চাই, এই গভর্নমেন্ট হোক আর সেই গভর্নমেন্ট হোক, নারীর ইস্যুটা কিন্তু এমন, এটা গভর্নমেন্ট কেন্দ্রিক না। নারীর ইস্যু কিন্তু আপনার ঘর, আমার ঘর, সবার ঘর, ইটস এ কালেকটিভ একটা বিষয়। কিন্তু সেই কালেকটিভ বিষয়টা নিয়ে আমাদের সেন্সিটিভিটি তৈরি হয় না। আমরা সারা বছর এসব নিয়ে আলাপ করি না। আমরা একটা নারী দিবস আলাপ করি, একটা রেপের ঘটনা ঘটলে আলাপ করি, এতে তো উন্নতি হবে না। কারণ আপনি আমাকে দেখছেন, আপনি প্রতিদ্বন্দ্বী দেখছেন, আপনি মনে করছেন নারী অনেক উন্নতি হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে বাংলাদেশের, আপনি সাউথ এশিয়াতে ফার্স্ট হয়েছেন কিসে? বাল্যবিবাহতে। আপনি ফার্স্ট হয়েছেন কিসে? নির্যাতনে। তো আপনার এই যে ফার্স্ট হওয়ার প্রক্রিয়াটা, এটা তো আসলে কোনোভাবেই হবে না। নট নাও। বুঝছেন, এই হচ্ছে গল্প। হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্নিগ্ধা। আমরা আপনার ইন্টারভিউ করতে এসেছিলাম, আপনার কন্যাকেও পেয়ে গেলাম। আমার মনে হয় দর্শকরা এই বিষয়টা একটু ভালোভাবে নেবেন। বলো হ্যাপি উমেন্স ডে। Happy Women's Day to you. ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। ভালো অনেক থাকবেন। ধন্যবাদ। আমরা দেখলাম আপনি যে কথাটা বললেন যে আমরা আসলে বিভিন্ন দিবসগুলিতে সেই আলোচনাগুলি করি, এভাবে আমরা সে দিবসী আলোচনাটা করলাম। আশা করি দর্শকেরা ভালোভাবে নেবেন, এবং দর্শকদের নিজস্ব একটা মতামত নিশ্চয়ই এখানে আছে, তারা সেটা চিন্তা করবেন, মিলিয়ে নেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।